নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। গতকাল ছিল রামনবমী, বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মদিন। তাই সারা দেশ জুড়ে পালন করা হয়েছে হিন্দুদের এই বিশেষ উৎসবটি। রামায়ণ অনুসারে ত্রেতা যুগে অযোধ্যাতে রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রাম জন্মগ্রহণ করেছিলেন। তাই উত্তরপ্রদেশের অযোধ্যা রাজ্যে এই রামনবমী উৎসবটি বিশেষ ধুমধামের সাথে পালন করা হয়। সম্প্রতি অযোধ্যায় নতুনভাবে নির্মিত হয়েছে একটি রাম মন্দির, যেখানে প্রতিষ্ঠা করা হয়েছে বালক রামের একটি মূর্তি। 22শে জানুয়ারি 2024 মন্দিরটি উদ্বোধন হওয়ার পর থেকেই এখানে ঢল নামে লাখ লাখ দর্শনার্থীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অগণিত মানুষজন বালক রামকে দর্শনের জন্য। আমরাও তাই কিছুদিন আগেই সপরিবারে পৌঁছে গেছিলাম রামের জন্মভূমিতে। কলকাতা থেকে নিজেদের গাড়িতে করে অযোধ্যার এই রোড ট্রিপটি আগের কয়েকটি পর্বে আমরা তুলে ধরেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেগুলি দেখে নিতে পারেন। ফৈজাবাদের একটি হোমস্টেতে নাইট স্টে করার পর সকালবেলা রেডি হয়ে আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। চলুন তাহলে আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি রামলাল্লাকে দর্শন করতে। আর পথে যেতে যেতেই শুনে নিই মন্দিরকে ঘিরে নানান কাহিনীগুলো। টোটোতে করে মন্দিরে পৌঁছাতে সময় লেগে গেল প্রায় মিনিট 40। উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে 1.1 হেক্টর জমিতে নির্মিত হয়েছে এই রাম মন্দিরটি। এখানে মূল মন্দির ছাড়াও সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দিরও অন্তর্ভুক্ত করা হয়েছে। 360 ফুট লম্বা এই মন্দিরটি 235 ফুট চওড়া এবং উচ্চতায় প্রায় 161 ফুট। নগর স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটির মূল নকশা তৈরি করেছিলেন গুজরাটের আহমেদাবাদের সোমপুরা পরিবার। প্রায় 36 বছর আগে মূল নকশাটি তৈরি হলেও নানান জটিলতার কারণে মন্দিরটি তৈরি হয়ে ওঠেনি। অবশেষে মূল নকশার পরিবর্তন ঘটিয়ে 2020 সালের 5ই অগস্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বহু বিতর্কিত এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর 2020 সালে স্থাপিত হলেও এর অস্তিত্ব ছিল অনেক যুগ আগে থেকেই। বারে বারে ভাঙা গড়া তর্ক বিতর্কের কেন্দ্রে থাকা মন্দিরটিকে ঘিরে ঘটে গেছে বহু ঘটনা। লাইফ স্টোরিজের আজকের পর্বে আমরা শুনব সেই সব ঘটনাবহুল কাহিনীগুলি। কিন্তু তার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য। বহু প্রাচীন এই মন্দিরটির অস্তিত্ব ছিল ভারতে মুঘল আমলেরও অনেক আগে। ভারতে মুঘল আমলের সূচনা হয় 16শো শতাব্দীতে। মুঘল সম্রাট বাবর 1526 সালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করেন এবং সূচনা হয় মুঘল আমলের। সেনাপতি মীর বাকি মুঘল সম্রাট বাবরের আদেশে উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে একটি মসজিদ নির্মাণ করেন। বাবরি বা বাবরের মসজিদ নামে পরিচিত এই মসজিদটি অযোধ্যার রামকোট পাহাড়ে অবস্থিত ছিল। অনুমান করা হয় হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মভূমিতে একটি পুরনো রাম মন্দির ভেঙে এটি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের অস্তিত্ব খোঁজার জন্য এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ একটি খনন কার্য চালায় এবং মসজিদের ধ্বংসাবশেষের নিচে একটি বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ পায়, যা উত্তর ভারতের মন্দিরগুলির স্থাপত্যের সাথে মিলে যায়। হিন্দু ও মুসলিম উভয়ের কাছেই সমানভাবে তাৎপর্যপূর্ণ হওয়ায় স্থানটি বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকত। 1853 সালে হনুমানগড়ি থেকে একটি সশস্ত্র হিন্দু তপস্বীদের দল বাবরি মসজিদ দখল করে, ফলে সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। হিন্দু মুসলিম সংঘর্ষের পর একটি সীমানা উভয় পক্ষের জন্যই নির্দিষ্ট করা হয়
এইটি মসজিদটিকে দুটি প্রাঙ্গণে ভাগ করে। মুসলিমরা ভিতরের উঠোনে নামাজ পড়তেন, আর বাইরে রামের জন্মস্থানে একটি উঁচু মঞ্চ তৈরি করে হিন্দুরা প্রার্থনা করতেন। এরপর কেটে যায় অনেকটা সময়, ইতিহাসের পট পরিবর্তন হয়, ভারতবাসী স্বাধীনতা অর্জন করে। 1949 সালে 22শে ডিসেম্বরের রাত বাবরি মসজিদের ভেতর প্রতিষ্ঠা করা হয় রাম সীতার মূর্তি। 23শে ডিসেম্বরের সকাল থেকে হাজার হাজার হিন্দু স্থানটি দর্শনের জন্য আসতে থাকেন। সরকার মসজিদটিকে একটি বিতর্কিত জায়গা ঘোষণা করে গেটে তালা লাগিয়ে দেয়। 1950 সালে রাজ্য 145 সিআরপিসি ধারা অনুযায়ী হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে ওই স্থানে উপাসনা করার অনুমতি দেয়। 1980 সাল নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি উক্ত স্থানে একটি হিন্দু মন্দির নির্মাণের জন্য আন্দোলন শুরু করেন। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভিএইচপিকে ওই স্থানের বাইরে একটি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অনুমতি দেন। 1989 সালের 9 নভেম্বর ভিএইচপি নেতা ও সাধুদের একটি দল বিতর্কিত স্থান সংলগ্ন এলাকায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি 1992 সালে 6 ডিসেম্বর কর সেবক নামে পরিচিত 1.5 লাখ স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই জায়গাতেই একটি সমাবেশের আয়োজন করে। ভিড়ে উপস্থিত হিন্দু জাতীয়তাবাদীরা কয়েক ঘন্টার মধ্যেই মসজিদটিকে ভেঙে দেয়। পরিণামস্বরূপ সারা ভারতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা, যাতে 2000 জনেরও মানুষের মৃত্যু হয়। পাকিস্তান ও বাংলাদেশেও বেশ কিছু হিন্দু মন্দিরের উপর হামলা চালানো হয়। 5ই জুলাই 2005 আবারও আক্রান্ত হয় এই বিতর্কিত স্থানটি। ধ্বংস হয়ে যাওয়া বাবরি মসজিদের জায়গায় নির্মিত একটি অস্থায়ী রাম মন্দিরে হামলা চালায় 5 জন সন্ত্রাসবাদী। সিআরপিএফ এর গুলিযুদ্ধে সেই 5 জনই অবশ্য মারা যায়। এরপর এলাহাবাদ হাইকোর্টের রায়ে 2010 সালে পুরো জমিটিকে 3 ভাগে বিভক্ত করা হয়। জমির অর্ধেক রাম মন্দির নির্মাণের জন্য, আর বাকি অর্ধেক মুসলিম সুন্নি ও হিন্দু ধর্মীয় সম্প্রদায় নির্ময়ী আকরাকে প্রদান করা হয়। কিন্তু 2019 সালে সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে দেয় এবং শুধুমাত্র হিন্দুদেরকে পুরো জায়গাটি অর্পণ করে। একই সাথে কোর্ট সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ স্থাপনের জন্য অযোধ্যার ধর্ণীপুরে একটি বিকল্প জায়গা দেয়। রাম মন্দির নির্মাণের জন্য সরকার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট তৈরি করে। অবশেষে 2020 সালের 5ই ফেব্রুয়ারি সংসদে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অধীনে মন্দির নির্মাণের পরিকল্পনার কথা। এরপর 2020 সালের মার্চ মাসে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু কোভিডের জন্য সেটিও পিছিয়ে যায়। অবশেষে 2020 সালের আগস্ট মাসে মন্দির স্থাপনের জন্য ভূমি পুজোটি হয়। প্রায় 18,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই মন্দিরটির উদ্বোধন করা হয় এবছরেই, অর্থাৎ 2024 সালে। 22শে জানুয়ারি বালক রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, যার সভাপতিত্ব করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। মন্দিরটির উদ্বোধন ঘিরেও তৈরি হয়েছিল নানান বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রিত অনেকেই সেদিন উপস্থিত হননি। কেউ বা এটাকে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব মনে করে, আবার কেউ বা অন্য কোনো কারণে। তবে সমস্ত বিতর্কের পরেও সাধারণ মানুষের শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি তাদেরকে টেনে নিয়ে এসেছে এই রাম জন্মভূমিতে। তাই উদ্বোধনের দিন থেকে শুরু করে আজও প্রতিদিন অগণিত মানুষ এসে ভিড় করেছে মন্দির প্রাঙ্গণে, শুধুমাত্র তাদের রাম লাল্লাকে একবার দর্শন করার জন্য। গতকাল আমরা সবাই এক অপার্থিব দৃশ্যের সাক্ষী হয়েছি। দেখেছি কিভাবে বিজ্ঞান ও বিশ্বাসের মেলবন্ধনে বালক রামের কপালে সূর্য তিলক পরানো হয়েছিল। মন্দিরের লেন্স ও আয়না এমনভাবে বসানো হয়েছে যাতে সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, সূর্যরশ্মি এসে ঠিক রামলাল্লার কপালে পড়বে। এখন থেকে প্রতি রামনবমীতেই, অর্থাৎ প্রত্যেক জন্মদিনেই এই সূর্য তিলকটি পড়বেন বালক রাম।
এখন আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। মূল মন্দিরের ভিতর যেহেতু মোবাইল, পার্স এবং জুতো নিষিদ্ধ, তাই বাইরের একটি কাউন্টারে এগুলি জমা করে আমরা ঢুকে গেলাম মন্দিরে। মন্দির খোলা থাকার সময় হলো সকাল 7টা থেকে সকাল 11:30 এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট 6বার আরতি হয় এখানে। সকাল থেকে আরতির সময়গুলি হলো যথাক্রমে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি হয় সকাল 6:30টায়, এরপর রাজভোগ আরতি হয় দুপুর 12টার সময়, দুপুর 2টার সময় হয় উত্থাপন আরতি, সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টায় এবং সবশেষে শয়ন আরতি হয় রাত 10টার সময়। এই পাসগুলি আপনারা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইট থেকে অনলাইনে ফ্রিতে কেটে নিতে পারবেন। আমরা পৌঁছেছিলাম ভোগ আরতির সময়। শ্রী রামলাল্লার দর্শন সেরে আমরা এরপর বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, কারণ একটু পরেই আমাদের রওনা দিতে হবে আমাদের পরবর্তী গন্তব্য আগ্রার দিকে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে।